মাতা কি, ভারত মাতা কি। আজকে আমাদের এই ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে চাকরি চাই বাংলা এই যে অভিযানের আয়োজন করা হয়েছে, এই অভিযানে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ কলকাতার সম্মানীয় সভাপতি অনুপম ভট্টাচার্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার যিনি সভাপতি এবং বিখ্যাত ক্যান্সার সার্জন ডক্টর ইন্দ্রনীল খা মহাশয়, তার পুরো টিম, যারা এই চাকরি চাই বাংলা, নিয়োগ চাই বাংলা এই অভিযান পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের ছোট ছোট কিয়স্ক তৈরি করে আমাদের যুব সমাজের যে মনের অন্তরের যে ব্যথা, সেই ব্যথা বা বক্তব্যকে যারা পোস্টকার্ডের মাধ্যমে অভিব্যক্তি দেবার ব্যবস্থা করে দিয়েছে এবং আগামী দিনে সেই ব্যথা এবং তাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন, তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। প্রথমেই আমি সেই আনন্দপুরের শোকসন্তপ্ত পরিবার, যারা তাদের পরিবারজনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। কিছুক্ষণ আগেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি টুইট করে সমবেদনা জানিয়েছেন এবং প্রত্যেকটি পরিবারকে, যাদের পরিবার তাদের নিকট আত্মীয়কে হারিয়েছেন, তাদের 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড থেকে, এবং যারা আহত তাদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমি আমার তরফ থেকে এবং আমাদের রাজ্যবাসীর তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যে তিনি এত দূরে থাকার পরেও ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য স্বাভাবিকভাবে তার অনেক কাজ এবং ব্যস্ততা থাকে, যে কোনো প্রধানমন্ত্রী থাকে, তারপরেও তিনি যেভাবে বাংলার মানুষের, আনন্দপুরের মানুষের এই দুঃখের কথা তিনি মনে রেখেছেন এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, তার জন্য তাকে অসংখ্য সাধুবাদ জানায়। এখনো পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর মতো সময় হয়নি। যদি এটা আইপ্যাকের অফিস হতো তাহলে হয়তো উনি তাড়াতাড়ি পৌঁছে যেতেন। আইপ্যাকের অফিস তিনি ফাইল নিতে গেছিলেন এবং খুব কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে গেছিলেন, কিন্তু মানুষের মৃত্যু হলে সেখানে তিনি পৌঁছতে পারছেন না। আজকে এতটা ইনসেনসিটিভ, অসংবেদনশীল সরকার পশ্চিমবঙ্গে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। বন্ধুগণ, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি, পশ্চিমবঙ্গে লাগাতার 1960-61 সাল থেকে, তারপর থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থান ধীরে 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 দুর্বল হতে শুরু করে। 77 সালে অনেক আশা নিয়ে বামফ্রন্ট সরকার বা যুক্তফ্রন্ট সরকার যখন আসে, তখন মানুষ ভেবেছিল বুঝি অনেক কিছু হবে। গ্রামীণ এলাকায় জমির বর্গাকরণ করে কিছুটা হয়তো লাভও হয়েছিল সাময়িকভাবে, কিন্তু যে কর্মসংস্থানের জন্য যে ভারী শিল্প দরকার, অর্থনীতির যে বৃদ্ধি দরকার, সেই সময় থেকে সেই অর্থনীতির বৃদ্ধি হয়নি। এখনো পর্যন্ত সেই পিছিয়ে যাওয়া, অর্থাৎ গ্রাফ নিচের দিকে নেমে যাওয়া, সেটা সমানে চলছে। 1961 সালে ভারতবর্ষের জিডিপিতে পশ্চিমবঙ্গের কন্ট্রিবিউশন বা পশ্চিমবঙ্গের যোগদান ছিল হচ্ছে 10%-এরও বেশি। বর্তমানে সেটা এসে দাঁড়িয়েছে 5%, 5.3 বা 5.4 এর মধ্যে। যে পশ্চিমবঙ্গ 1960-61 সালে গোটা ভারতবর্ষের মধ্যে 3য় স্থানে জিডিপিতে কন্ট্রিবিউশনের দিকে বা ভারতবর্ষের উন্নয়নে পশ্চিমবঙ্গের অবদান থাকতো 3য় স্থানে, অর্থাৎ আমরা প্রথম 3টি রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিলাম। এখন বর্তমানে আমাদের অবস্থান হচ্ছে 22তম, অর্থাৎ 3 থেকে আমরা নিচে নামতে নামতে 22তম স্থানে পৌঁছে গেছি। আমি আস্তে আস্তে একটা আর্টিকেল পড়ছিলাম, আমরা এক সময় সমস্ত কিছু নিয়ে বিহারের সরকারকে বা বিহারের ব্যবস্থাকে পরিহাস করতাম। এখনো আমরা মাঝে মাঝে ইয়ার্কি স্বরূপ ভাবে বলি
তৃণমূলের কোনো কোনো সাংসদ যিনি নিজেকে খুব বিখ্যাত উকিল বলেন, তার সার্টিফিকেটটা বিহার থেকে আনা কিনা সেটা একটু মাঝে মাঝে খোঁচা দিই। কিন্তু আমি সেই আর্টিকেলটা পড়ছিলাম যে আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 15 বছর হলো, আর বিহারে নীতিশ কুমারের সরকার 15 বছর হলো। এই 15 বছরে বিহারে কি হয়েছে সেই আর্টিকেলটা আমি এখন পড়ছিলাম নিউজ পেপারের। এই 15 বছরে বিহারের এগ্রিকালচারাল এক্সপোর্ট অর্থাৎ কৃষিজ উৎপাদন এবং কৃষিজ যে এক্সপোর্ট অর্থাৎ তারা কৃষিজ যে সমস্ত সামগ্রী বিহারে তৈরি করেছে বা উৎপন্ন করেছে এবং তাকে বাইরের রাজ্যগুলোতে পাঠিয়েছে, তা 800 গুণ বেড়েছে। কত গুণ? 800 গুণ। নিউজ আর্টিকেল পড়ছিলাম আমি তথ্যের উপর ভিত্তি করে। আর পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে সমানে পিছিয়ে যাচ্ছে। আর আমরা মুখে বলছি এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, কিন্তু এগোচ্ছে কিন্তু না। বিশ্ব বাংলা, বিশ্বের আর কিছু নেই, বাংলাটা এখন নিঃস্ব বাংলা, বাংলার হাতে আর কিছু নেই, বাংলা ভিখারিতে পরিণত হয়েছে। এবং সেটা বর্তমান সরকার তৈরি করেছে। কারণ রাজ্য সরকার চায় অর্থনীতি দুর্বল থাকুক, গরিব মানুষ থাকুক, গরিব যত থাকবে তত আপনার কাছে হাত পাতবে ভাটার জন্য, এবং তারা আপনাকে তার ভবিষ্যৎ বন্ধক দিয়ে রাখবে। এই বিগত দিনে এই সরকারের সামনে 15 বছর ধরে সময় গেছে, তারা এসএসসি ঠিক মতো নিতে পারেনি। আমার মনে আছে যে যখন এসএসসি হয়েছিল, শুরু হয়েছিল, তখনই সবাই আশঙ্কা প্রকাশ করেছিল এসএসসির ফলাফল দেখে যে যেভাবে স্কুল সার্ভিস কমিশন হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশন বা প্রাইমারিতে নিয়োগ প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি। সেই ছায়া পরবর্তী সময় সিবিআই তদন্ত, ইডির তদন্ততে সামনে চলে এসেছে। আর এই সরকার তাকে ঢাকার জন্য কি করছে, বড় বড় উকিল সুপ্রিম কোর্টে কয়েক কোটি টাকা খরচ করে তাদেরকে লাগানোর ব্যবস্থা করেছে সেখানে সুপ্রিম কোর্টে, যাতে তারা তাদেরকে বাঁচাতে পারে। আর এখানে আমাদের কণ্ঠরোধ করার জন্য সমস্ত আমাদের যে কানেকশন গুলো ছিল মাইকের, সেই মাইকের কানেকশন গুলোকে বন্ধ করে দিয়েছে, ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে। যখন আমাদের জেলা সভাপতি বা অন্যান্য কার্যকর্তা তারা যখন জিজ্ঞেস করেছে যে কারেন্ট নেই কেন, মাইক কেটে দেওয়া হয়েছে কেন, যারা এসেছিলেন তারা বলেছেন এখানকার মন্ত্রী জনাব জাভেদ খান নাকি তাদেরকে এই কারেন্ট কেটে দেওয়ার কথা বলেছে, বিজেপির মাইকের কানেকশন কেটে দেওয়ার কথা বলেছে। জনাব জাভেদ খান, আপনাকে আশ্বস্ত করছি, আপনি আমাদের মাইকের কানেকশন কেটেছেন, 26-এর নির্বাচনে জনতা আপনার কানেকশন কেটে দেবে, জনতা আপনাকে রাখবে না, জনতা আপনাকে রাখবে না। আপনি যতই একটা ওয়ানের ভোট, যে ভোটটা আপনার ধর্মীয় মেরুকরণের ভোট, সেটা নিয়ে লাফালাফি করেন তাদের কাঁধে চেপে, তারাও বুঝতে পারছে সময় এসে গেছে, তৃণমূল কংগ্রেসের বিসর্জনের সময় এসে গেছে, এবং 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হতে চলেছে। বন্ধুগণ, এই 15 বছরে বহু বেকার, যাদের চাকরির বয়স পার হয়ে গেছে, আমি দেখেছি আমার অনেক ছাত্র যাদেরকে আমি ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার পর প্রফেসর হিসেবে প্রথম ব্যাচে বের করেছিলাম, তারা অনেকে এসএসসি দিয়েছিল, চাকরি পেয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজন এখন দোলা টানায় আছে, তাদের চাকরিটা থাকবে কি থাকবে না। দ্বিতীয় ব্যাচে যারা বেরিয়েছিল তারা এখনো পর্যন্ত একবারও এসএসসি দেওয়ার সুযোগ পায়নি। এই ধরনের পরিস্থিতি এই রাজ্যে অবস্থান করছে। আমরা তার এর পরিবর্তন চাই। আমরা কি ধরনের পরিবর্তন আনি? আপনারা দেখেছেন এখানে কলকাতার মানুষ অত্যন্ত শিক্ষিত এবং ওয়াকিবহাল মানুষ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইউ এর সেক্রেটারি এবং প্রেসিডেন্ট তারা এসেছিলেন, এসে মাদার অফ অল ডিলস সাইন করে গেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে। ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইউরোপিয়ান ইউনিয়ন তার যিনি প্রধান, তিনি বলছেন ভারতের উন্নতি মানে স্টেবিলিটি, পৃথিবী স্টেবিলিটি। ভারতের যদি উন্নতি হয় পৃথিবী ভালো থাকবে, ভারতের যদি অর্থনীতি ভালো হয় তাহলে পৃথিবী ভালো থাকবে। 200 কোটি মানুষের মধ্যে এই চুক্তি হয়েছে।
এবং একে বলা হচ্ছে সমস্ত চুক্তির মা, মাদার অফ অল ডিলস। এর মাধ্যমে ভারতবর্ষ কি পেল? ভারতবর্ষ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় ভারতবর্ষের 90% যে রপ্তানি করার জিনিস, সেই রপ্তানি ট্যাক্স ফ্রি হিসাবে ইউরোপের সমস্ত দেশে 27টি দেশে রপ্তানি করতে পারবে। এতে লাভ কি হবে? এতে লাভ হবে ভারতবর্ষের যত ডেভেলপমেন্ট হচ্ছে, যত ইনফ্রাস্ট্রাকচার আছে, ভারতবর্ষের শিল্প আছে, সেই শিল্প সম্ভাবনা আরো বাড়বে। ভারতবর্ষে একের পর এক শিল্প উৎপাদন বাড়বে এবং সেই প্রোডাক্ট অন্য দেশে অর্থাৎ ইউরোপের দেশে আমরা এক্সপোর্ট করতে পারবো, কারণ ডিউটি ফ্রি। উদাহরণ দিচ্ছি শুধু একটা ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ বিগত কয়েক বছরে প্রভূত উন্নতি করেছে। কারণ কি? তারা ইউরোপে যখন তাদের তৈরি জামা কাপড় পাঠাতো তখন তার উপরে কোনো ট্যাক্স লাগতো না। ভারতীয়রা যেগুলো বানাতো বা বানাতেন, ভারতীয় তাঁতিরা, ভারতীয় বুনকররা, ভারতীয় হ্যান্ডলুম, তার উপরে ট্যাক্স লাগতো। এরপর থেকে আমাদের প্রোডাক্টের উপর ট্যাক্স লাগবে না। আমরা পৃথিবীর আগামী দিনে টেক্সটাইল হাব হতে যাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা হচ্ছে। আমরা অলরেডি পৃথিবীর ফার্মেসি হাব হয়েছি। আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে এগোচ্ছি, সমস্ত কিছু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে। শুধু আমরা বলছি না, IMF থেকে শুরু করে প্রত্যেকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা বলছে ভারতবর্ষ এগোচ্ছে। তার ফল পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছে না। উত্তরপ্রদেশের মতো রাজ্য, যে রাজ্যে একসময় এরকম সন্ধ্যাবেলা মেয়েরা বেরোতো না আমাদের সরকার তৈরি হওয়ার আগে, এখন সেই উত্তরপ্রদেশ তামিলনাড়ুর সাথে সাথে দ্বিতীয় জায়গা যেখানে ডিফেন্স করিডোর তৈরি হচ্ছে ভারতবর্ষে। ব্রহ্মস মিসাইল তৈরি হচ্ছে উত্তরপ্রদেশে। আর হায় আমরা বাঙালি, যার মেধা এত উন্নত, এত ভাগ্যবান আমাদের সায়েন্টিস্ট আমাদের এই রাজ্য থেকে জন্ম নিয়েছে, এত নোবেল লরিয়েটের রাজ্য আমরা, এত নোবেল লরিয়েটের ভূমি আমরা, নোবেল পুরস্কার প্রাপকদের ভূমি, সেখানে কিন্তু শিল্প সম্ভাবনা নেই। যখন BGBS হচ্ছে, বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ভাষণে বলছেন যে আমি মহিলাদের 1000 টাকা করে দিই, মহিলারা সেটা দিয়ে ঘুগনি বানাবেন এবং বিক্রি করবেন, এটা নাকি শিল্প। মাননীয় মুখ্যমন্ত্রী চপ শিল্পের কথা আপনি আগেই বলেছিলেন, এবার ঘুগনি শিল্পের কথা বললেন। আর বাংলার যুব সমাজের হাতে কি কি ধরাতে চান বলুন। তার আগে একটি প্রশ্নের জবাব দিয়ে যান। যদি ঘুগনি শিল্প শিল্পই হয়, তাহলে আপনার জামেদ খানের ছেলেরা সেই শিল্প করে না কেন? সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন। আপনি বাংলার সাধারণ মানুষের জন্য ঘুগনি শিল্পের কথা বলবেন, চপ শিল্পের কথা বলবেন, আর আপনার পার্টির বড় বড় নেতারা তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। এই যে আজকে আনন্দপুরে যে ঘটনা ঘটছে, যদি ভালো করে লক্ষ্য করে থাকেন যে এই প্রত্যেকটি জায়গা হচ্ছে রামসার সাইট। এই জায়গা, যে এলাকাগুলোতে এই সমস্ত বিল্ডিং গুলো গজিয়ে উঠেছে, রামসার সাইট অর্থাৎ জলাভূমি, ওয়েটল্যান্ড, বিশেষ আইন দ্বারা তারা সংরক্ষিত, কেউ মানে না। এমনকি শোভনবাবু যখন মেয়র ছিলেন তিনিও সেখানে জায়গা কিনে তার বাড়ি করতে গেছিলেন, আমার কাছে খবর আছে। তো সেই রামসার সাইডের জায়গা দখল হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই। আমাদের যে ওরাও মোমো কোম্পানির যে দুই ভাই যারা মালিক, তারা মুখ্যমন্ত্রীর সাথে প্যারিসে গিয়ে সামনে হেঁটেছিলেন, পিছনে হেঁটেছিলেন, সেই জন্য তাদেরকে নাকি পুলিশ গ্রেপ্তার করতে পারছে না। 27 জন মারা গেছে এবং যে কজন এখনো পর্যন্ত নিখোঁজ, যা মনে হচ্ছে মৃতের সংখ্যা 50-এ গিয়ে দাঁড়াবে। এবং আমি যা বুঝতে পারছি যে এতজন, এবং বলা হচ্ছে দেহাংশ, মৃতের সংখ্যা কত বলা হচ্ছে না, বলা হচ্ছে দেহাংশ পাওয়া গেছে। এই যে পরিস্থিতি, এখন বাংলার শিল্পের কোনো সম্ভাবনা, ভারতবর্ষের শিল্পের সম্ভাবনা বাড়ছে, বাংলার কিন্তু শিল্পের সম্ভাবনা কোনো নেই। আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি যে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে কি করতে চায় আপনাদের সঙ্গে দু একটি কথাই আমরা আমাদের রূপরেখা রাখতে চাই। আমাদের যুব মোর্চা এই চাকরি চাই বাংলার যে দাবি নিয়ে চিঠি এখানে জমা করছেন, আমি আমার যুব সমাজের ভাইদেরকে, বন্ধুদেরকে
এবং যাদের বয়সটা পেরিয়ে গেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় আসার সময় যুবক ছিলেন বা যাদের চাকরির বয়স ছিল, তাদেরকেও বলবো আপনারাও আসুন, আপনারাও দাবি তুলুন। কারণ আপনাদের 15 বছর নষ্ট করে যিনি দিয়েছেন, তিনি এসি ঘরে আরামে শান্তিতে বসে থাকতে পারেন না, ভারতীয় জনতা পার্টি বসতে দেবে না তাদেরকে। এবং এদের অনুভব করার শক্তি নেই যে আপনারা কি জীবনে হারিয়েছেন। কার অনুভব করার শক্তি আছে? আমাদের মতো লোকেদের আছে, যারা একসময় চাকরির পরীক্ষায় বসেছি, চাকরি পেয়েছি, নিজের পরিবারের মুখে চাকরি পাওয়ার ফলে দুটো অন্ন তুলে দিতে পেরেছি। যারা বেকার যুবক থেকেছি তারা বুঝতে পারবো, অন্যরা কেউ বুঝতে পারবে না। তাই আজকে আমাদের যুব সমাজ, তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, তারা এখানে এসে এই চিঠি বক্সে জমা করুন। এই চিঠিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আর ভারতীয় জনতা পার্টি কি করতে চায়? ভারতীয় জনতা পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর আমরা একদিকে যেমন প্রতি বছর এসএসসি করব, এটা ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি, এবং এই প্রতিশ্রুতি থেকে ভারতীয় জনতা পার্টি সরবে না। সমস্ত চাকরির পরীক্ষাগুলো আমরা অনলাইন করব। অনলাইন করলে কি হয়? অনলাইন করলে সুবিধা হচ্ছে এটি, আমার মুখ্যমন্ত্রীও চাইলে পরে সেখানে কোন রকমের কারচুপি করতে পারবেন না। আজকে কেন্দ্র সরকারের সমস্ত পরীক্ষা অনলাইন হয়। কিছুদিন আগে রোজগার মেলাতে আমি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার অন্তর্গত রাধামারি বিএসএফ ক্যাম্পে প্রায় 260 জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছি রোজগার মেলার মাধ্যমে। যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে সেই চাকরি পেয়েছিলেন, কিছু বিহারের, কিছু ঝাড়খণ্ডের, কিছু বাংলার যুবক এবং যুবতী। প্রতি 2 মাস 3 মাস অন্তর আমরা এরকম 70,000 80,000 করে যুবকের হাতে, যুবক যুবতীর হাতে আমরা নিয়োগপত্র তুলে দিচ্ছি কেন্দ্রীয় চাকরি, কেন্দ্র সরকারের চাকরি। একটিও দুর্নীতির অভিযোগ এখনো পর্যন্ত আমাদের বিরোধীরা করতে পারেনি। এটা হচ্ছে স্বচ্ছতা অনলাইন পরীক্ষা। তো ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা প্রতি বছর এসএসসির মতো যে সমস্ত পরীক্ষাগুলো আছে, WBCS থেকে শুরু করে, এগুলোর যেখানে যেখানে সম্ভব সেই সমস্ত পরীক্ষাগুলোকে আমরা অনলাইন করব, এবং এনটিএ যেরকম বডি তৈরি করা হয়েছে সেই ধরনের বডি তৈরি করে অনলাইন পরীক্ষার মাধ্যমে যাতে দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেবে। ভারতীয় জনতা পার্টির এটা প্রতিশ্রুতি। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর গুজরাটে নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যে মডেলের শিল্পায়ন করেছিলেন, সিঙ্গেল উইন্ডো সিস্টেম, সেই সিঙ্গেল উইন্ডো সিস্টেমে আমরা শিল্পায়নের পথে হাঁটব। মানুষকে রাজি করিয়ে, মানুষকে বুঝিয়ে যে কৃষি একটা সময় পশ্চিমবঙ্গে আমাদের অনেক যে জিডিপিতে কন্ট্রিবিউশন করেছে, আগামী দিনেও করবে, কিন্তু কৃষির সাথে সাথে শিল্প অত্যন্ত প্রয়োজন। এবং সেই জন্য আমরা ল্যান্ড ব্যাংক তৈরি থেকে শুরু করে সিঙ্গেল উইন্ডো এরকম কিয়স্ক থাকবে আমাদের মুখ্যমন্ত্রীর অফিসে। সেখানে শিল্পপতি আসবেন, তার প্রপোজাল দেবেন, এবং সেই প্রপোজালের জন্য সমস্ত ক্লিয়ারেন্স, পরিবেশগত ক্লিয়ারেন্স থেকে শুরু করে সমস্ত ক্লিয়ারেন্স আমরা সেই একটা উইন্ডো থেকেই তাকে প্রদান করবো। অর্থাৎ তাকে বিভিন্ন অফিসে অফিসে ঘুরতে হবে না। তার ফলে কি হবে? পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা বৃদ্ধি পাবে। পশ্চিমবঙ্গে টাটা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কোম্পানিগুলো যারা পশ্চিমবঙ্গের দিকে এই মুহূর্তে মুখ ফিরিয়ে দিয়েছে, তারা আস্তে আস্তে ফিরে আসবে। আজকে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভাতে প্রায় 45,000 নাম কাটা গেছে বলে অনেক হইচই হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বলতে চাই, সম্ভব হলে আপনি শ্বেতপত্র, আপনার দম থাকলে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে আপনি যখন ক্ষমতায় আসেন 2011 সালে আপনার ভবানীপুরে কতজন গুজরাটি থাকতেন আর এখন কতজন থাকেন, সংখ্যাটা দেখবেন কমে গেছে। দেখুন, গুজরাটি ভাইদের কথা আমি কেন বলছি, কারণ গুজরাটিরা বংশ পরম্পরায় পশ্চিমবঙ্গে থেকে তারা এখানে ইনভেস্টমেন্ট করতেন, অর্থাৎ তারা এখানে শিল্প স্থাপন করতেন, শিল্প করতেন, ব্যবসা করতেন, এবং তার ফলে বাঙালি যুবকদের চাকরি হতো, যুবকদের চাকরি হতো। অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বাংলার সমস্ত শিল্পপতিদের 90% মানুষ হচ্ছে অবাঙালি। তারা এখানে থেকেছে, তারা বড় হয়েছে এখানে, তারাও বাঙালি হয়ে গেছে, এবং তারা কন্ট্রিবিউশন করতেন বাংলার অর্থনীতিতে।
আমি অমিতাভ বচ্চনের একটা ইন্টারভিউ দেখছিলাম আজকে। অমিতাভ বচ্চন যখন গ্র্যাজুয়েশন করে যখন বেকার হয়ে বসেছিলেন, তিনি 300 টাকা মাইনের চাকরি করতে এই কলকাতার বুকে এসেছিলেন। আজকে সেই কলকাতা থেকে, সেই বাংলা থেকে হাজার হাজার বেকার যুবক তারা অন্য রাজ্যে যাচ্ছে। অমিতাভ বচ্চনের রাজ্যে উত্তরপ্রদেশে যাচ্ছে, অমিতাভ বচ্চন যেখানে থাকেন মহারাষ্ট্র সেখানে যাচ্ছে। আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, তাই দেয়ালে পিঠ থেকে গেছে। সাম্প্রদায়িকতাকে, সাম্প্রদায়িক শক্তির তোষণকে এমন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গেছেন যে আজকে বেলডাঙ্গার মতো জায়গাতে একজন মহিলা সাংবাদিকও সুরক্ষিত রাখতে পারছেন না, তার উপরেও অ্যাটাক হয়ে যাচ্ছে। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও তাদের জীবন বাঁচাতে পারেননি মুর্শিদাবাদের মতো জায়গায়। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকবেন ভাবছেন। দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী, মন্দির মসজিদের রাজনীতি করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। আপনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন, আর শেষে শিলিগুড়িতে গিয়ে বলেছেন মহাকাল তৈরি করবেন। ওখানেই ঠিক হয়ে গেছে মহাকাল মানে আপনার কালের সময় এসে গেছে, আপনার কাল আসছে। ও আসলে রাজনৈতিক কাল, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির সরকার 26-এ গঠন হবে এবং ভারতীয় জনতা পার্টির এই সরকার যুব সমাজকে আগামী দিনে যেন তাদের হাতে কাজ থাকে, কর্মসংস্থান হয়, পশ্চিমবঙ্গ যেন ভারতবর্ষের জিডিপিতে আরো বেশি করে কন্ট্রিবিউট করতে পারে, আবার আগের জায়গায় পৌঁছতে পারে। কমসে কম 10% অবদান পশ্চিমবঙ্গের থাকে যেন ভারতবর্ষের জিডিপিতে, সেই জায়গায় আমরা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাই এবং সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার করতে পারে। আমরা বিভিন্ন জায়গায় করে দেখিয়েছি। মধ্যপ্রদেশ বিমারু রাজ্য ছিল, এখন সেই মধ্যপ্রদেশ আর বিমারু রাজ্য নেই। আমরা উত্তরপ্রদেশে শিল্পায়ন করেছি, আমরা বিহারে শিল্পায়ন করছি, আমরা মহারাষ্ট্রে আমাদের শিল্প বাড়ছে এবং আজকে আগামী দিনে পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সরকারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের শিল্প বাড়বে। আমি যুব সমাজকে আহ্বান জানাবো যে আপনারা এগিয়ে আসুন এবং এগিয়ে এসে এই ক্যাম্পে আমাদের যে কিয়স্ক তৈরি হয়েছে আপনাদের এই অভিযোগপত্র তাকে সাইন করুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছুন, যাতে তার বাস্তবিকতার সাথে তার যোগাযোগ হতে পারে। এই বলে আমি সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ।